ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ আজমির হোসাইন নওফেল, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, রাজুগুতরা মডেল কলেজ, বাংলা মাধ্যম প্রভাতী শাখা। তো আজকে চলে আসলাম তোমাদের যে প্রিটেস্ট পরীক্ষার একটি অংশ, যে অংশটা আমরা এই করোনা পরিস্থিতি পড়াতে পারি সেটা নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচিত অধ্যায় হচ্ছে আমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়, যে অধ্যায়ের নামটা হচ্ছে নমুনায়ন। এই নমুনায়ন অধ্যায়টা আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট টাইম তোমরা যদি তোমাদের পাঠ্য বইটা খেয়াল করো, আমি তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা করছি, তো তোমরা যদি পাঠ্য বইটা খেয়াল করো তাহলে দেখতে পারবে যে তোমাদের এই অধ্যায়ে প্রথমত কিছু সংজ্ঞাজনিত ব্যাপার আছে যেগুলো আমরা আগেই হয়তো করেছি। তো আজকে আমি সেই ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার করে দিব তোমাদের। প্রথমে চলে আসি তোমাদের এই সংজ্ঞাগুলো থেকে, প্রথমে চলে আসি আমাদের যেটা আছে সেটা হচ্ছে সমগ্র। তো ফার্স্ট টাইম আমরা আলোচনা করব সমগ্র। দেখো আমি বলেছি এখানে কান্দি লিখেছে সমগ্র দুটি প্রকার আছে, একটি হচ্ছে সসীম সমগ্র এবং একটি অসীম সমগ্র। আমি আজকে চেষ্টা করব তোমাদের একটি উদাহরণ দিয়ে এই যে এখানে যতগুলো আমি নাম লিখেছি সেই সংজ্ঞাগুলো সবগুলো আমি আলোচনা করতে। তো আমি একটা উদাহরণ দিয়ে চেষ্টা করবো সবগুলো আলোচনা করার জন্য, যাতে তোমাদের মনে রাখতে অনেকটা হেল্পফুল হবে এই জিনিসটা। একটা উদাহরণ দিয়ে আলোচনা করলে তোমাদের মনে রাখতে অনেকটা হেল্পফুল হবে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা শুরু করছি। প্রথমে আমি আসছি হচ্ছে সমগ্র নিয়ে। তোমরা জানো যে তোমাদের বইয়ের আলোকে যদি আলোচনাটা করি তাহলে আমি দেখবো, তোমরা জানো যে আমরা জানি যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের হতে হবে একটা জিনিস, যে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সম্ভাব্য সকল উপাদান সেটকে, আমি আবার বলছি, কোনো সুনির্দিষ্ট বা নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী সকল সম্ভাবনা সেটকে, সকল সংখ্যার একটা সম্ভাবনা সেটকে একত্রে আমরা সমগ্র বলি। অথবা আরেকভাবে বলতে পারি যে সবগুলো উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয় সেটি হচ্ছে আমাদের সমগ্র। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলেছি এখানে, আগে বলি যে সমগ্র দু প্রকার, একটা হচ্ছে সসীম সমগ্র আর একটা হচ্ছে অসীম সমগ্র। দেখো এখানে আমি ব্র্যাকেটে লিখে রেখেছি যে n ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 6। আমি যদি n হচ্ছে সমগ্রকের স্যাম্বল বা প্রতীক, তোমরা জানো, আমি যদি এই যে আমি যদি একটি ছক্কা নেই, একটা ছক্কার মধ্যে কয়টা নাম্বার থাকে? 1 2 3 4 5 6, এবং সেই ছক্কার সেটটাকে যদি আমি n ধরি তাহলে এই যে 1 2 3 4 5 6 এবং এটা দিয়ে মিলিয়ে যে একটা সেট তৈরি করলাম, এই টোটাল সেটটাই হচ্ছে সমগ্র। এবং এই তাহলে আমি যদি একটি ছক্কা আমি নিক্ষেপ করি তাহলে এই যে 1 2 3 বা একটা ছক্কার যে সকল উপাদানগুলো আছে বা টোটাল ছক্কা, এই ছক্কাটা আমি n দ্বারা প্রকাশ করলাম, যেটা হচ্ছে সমগ্রকের প্রতীক। এবং এই ছক্কার সকল উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয়েছে এটা হচ্ছে একটা সমগ্রকের উদাহরণ। দেখো সমগ্র দুই প্রকার, সসীম সমগ্র, অসীম সমগ্র। সসীম সমগ্র কি? যে সমগ্রকের উপাদানগুলোকে আমরা গণনা করতে পারি সেটা হচ্ছে সসীম সমগ্র, এবং যেই সমগ্রকের উপাদানগুলো আমরা গণনা করতে পারি না সেটা হচ্ছে অসীম সমগ্র। দেখো সসীমের উদাহরণ তো আমি অলরেডি ছক্কা দিয়ে দিলাম যে 1 2 3 4 5 6, এটা তুমি গণনার মধ্যে আছে, তো এখান থেকে তুমি গণনা করতে পারো, তার মানে এটা হচ্ছে সসীম সমগ্র। অপরদিকে দেখো অসীম সমগ্রকের ব্যাপার, আমি এখানে একটা ব্র্যাকেট একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে মাথার চুল। অসীম সমগ্রটা হচ্ছে মাথার চুল, তুমি মাথার চুল গণনা করতে পারবে না, ঠিক আছে? এটা আনকাউন্টেবল নাউন। ঠিক এই আনকাউন্টেবল নাউনের মতোই এই অসীম সমগ্রটা হচ্ছে সেই কোয়ালিটি। এরপরে চলে আসো, আমরা দেখলাম যে এই যে নমুনা আছে বা স্যাম্পল বা নমুনা, এই নমুনাটা কি? নমুনাটা যদি আমরা আসি যে সমগ্রকের প্রত্যেকটি উপাদানই হচ্ছে নমুনা, সমগ্রকের প্রত্যেকটি উপাদানের নামই হচ্ছে নমুনা। দেখো এখানে সমগ্রটা ছিল 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা উপাদানই হচ্ছে এক একটা নমুনা। আমি কি করলাম? আমি বললাম যে নমুনাটা হচ্ছে বেজোড় সংখ্যার একটা সেট, বেজোড় সংখ্যার সেট। তাহলে এই সমগ্রকে বেজোড় সংখ্যা কি কি আছে? 1 3 5। তার মানে এই যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি, দেখো 1 3 5, তার মানে আমি নমুনা হিসেবে এই সমগ্র থেকে 1 3 5 কে নিলাম। তার মানে হচ্ছে 1 3 5 হচ্ছে একটা সমগ্র, বা 1 3 5 হচ্ছে একটা নমুনা। এখানে 1 নমুনা, 3 নমুনা, 5 নমুনা। আবার আমি যদি বলি জোড় সংখ্যার সেটটা, তাহলে 2 4 6, তাহলে এটা হচ্ছে একটা নমুনা। তার মানে সমগ্রকের প্রত্যেকটা উপাদানকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নমুনা বলা হয়, এবং নমুনাকে তোমরা জানো স্মল n দ্বারা কাউন্ট করা হয়। নমুনাটা হচ্ছে স্যাম্পল, নাম্বারটা হচ্ছে স্মল n। এরপরে আমরা আসি নমুনার পরে আরেকটা ব্যাপার আছে, যে আমি এখানে লিখেছি সমগ্র একক। সমগ্র এককটা কি?
তোমাদের পাঠ্য বই দেখো, দেখবে যে কোনো একটি সমগ্রকে প্রত্যেকটি উপাদানকে এক একটি সমগ্র একক বলা হয়েছে। কোন সমগ্রকে উপাদানগুলোর প্রত্যেকটিকে এক একটি সমগ্র বলা হয়। ধরো এখানে 1 2 3 4 5 6, আমি এখানে সমগ্র একক দিচ্ছি 4, তার মানে এই 4টা হচ্ছে একটা সমগ্র একক। তার মানে সমগ্রের প্রত্যেকটা উপাদান একটা সমগ্র একক। এখানে 5 ও সমগ্র একক, 3 ও সমগ্র একক, 6 ও সমগ্র একক। এই হচ্ছে সমগ্র একক। চলে আসি নমুনা একক। তার মানে তুমি যে সমগ্র থেকে 1 2 3 4 5 6 ছকটা থেকে যে নমুনাটা নিয়েছিলে 1 3 5, এই নমুনাটা যে নিয়েছিলে 1 3 5, এই নমুনার প্রত্যেকটা উপাদানই হচ্ছে এই নমুনা একক। তার মানে 1 ও একটা নমুনা একক, 3 ও একটা নমুনা একক, 5 ও একটা নমুনা একক। এই জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি 5। আশা করি বুঝতে পারছো। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের আছে যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে আছে পরামিতি। দেখো আমি পরামিতি নিয়ে একটু জিনিস দেখাই, যে এখানে পরামিতিটা হচ্ছে, দেখো এখানে পরামিতিটা তথ্য আমি লিখেছি যে তথ্য বিশ্বে পরিমাপক। তথ্য বিশ্বে পরিমাপক, আমি তোমাদের বই থেকে যদি বলি যে তথ্য বিশ্ব থেকে যা কিছু পরিমাপ করা হয় তাই পরামিতি। আবার বলছি, তথ্য বিশ্বের পরিমাপক যা কিছু পরিমাপ করা হয়। এই যে একটা তথ্য বিশ্ব 1 2 3 4 5 6, আমি কি করলাম যে এই 1 2 3 4 5 6 এই সমগ্রকে গড় বের করলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা পরিমাপক। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা পরামিতি। আবার কি করলাম, এটার ভেদাঙ্ক বের করলাম। তোমরা গড় এবং ভেদাঙ্ক সম্পর্কে খুব ভালো তোমাদের আইডিয়া আছে, আমি অলরেডি করিয়ে ফেলেছি। এই যে এটা হচ্ছে একটা পরামিতি। তার মানে হচ্ছে আমি যদি অন্যভাবে বলি যে তথ্য বিশ্বের বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিমাপকে ওই তথ্য বিশ্বের পরামিতি বলা হয়। তথ্য বিশ্বের বৈশিষ্ট্য জানার জন্য ব্যবহৃত পরিমাপকে ওই তথ্যের বা তথ্য সামগ্রীর পরামিতি বলা হয়। তো শেষ হলো পরামিতি। আমি এখানে উদাহরণ হিসেবে লিখে রেখেছি সমগ্র গড়, ভেদাঙ্ক। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি রেজাল্ট দিয়ে দেখাচ্ছি সমগ্র গড় এবং হচ্ছে ভেদাঙ্ক, এই দুইটা জিনিস আমাদের আছে। এরপরে আমি চলে আসছি হচ্ছে দেখো নমুনাজ মান। নমুনাজ মানটা কি? ইংরেজিতে নমুনাজ মানটাকে স্ট্যাটিস্টিক বলা হয়। তার মানে স্ট্যাটিস্টিক্স এর যে কি বলা হয়, স্ট্যাটিস্টিক্স এর যে ইয়াটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান, কিন্তু স্ট্যাটিস্টিক মানে হচ্ছে নমুনাজ মান। তো এই নমুনাজ মান ব্যাপারটা আমরা দেখো, আমি এখানে লিখেছি নমুনার অন্তর্গত ফাংশন। নমুনার অন্তর্গত ফাংশন, দেখো নমুনার অন্তর্গত ফাংশনটা কি? নমুনা হতে যা কিছু পরিমাপ করা হয় তাই নমুনাজ মান। এখানে আমাদের সমগ্র ছিল 1 2 3 4 5 6, কিন্তু নমুনা হচ্ছে 1 3 5। তার মানে নমুনা থেকে যা কিছু পরিমাপ করা হয় সেটা হচ্ছে নমুনাজ মান। আমি দেখো এখানে ব্র্যাকেটে লিখেছি, বা সেই ফাংশনটা হচ্ছে নমুনাজ মান। আমি দেখি 3 5। আমি যদি বললাম যে নমুনার মধ্যে 1 এর চেয়ে বড় সংখ্যাগুলো কি কি আছে, তখন আমরা 3 5, তাহলে এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এরপর হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর কি স্ট্যাটিস্টিক্স এর। এরপর আমরা চলে আসি নমুনার আকার। কোন নমুনায় অন্তর্গত নমুনা এককের মোট সংখ্যাকে, কোন নমুনায় অন্তর্গত নমুনা এককের মোট সংখ্যাকে নমুনার আকার বলা হয়। কি বলা হয়েছে আবার দেখো, নমুনার আকারটা কি? কোন নমুনায় অন্তর্গত নমুনা এককের মোট সংখ্যাকে। দেখো এখানে নমুনা নিয়েছিলাম 1 3 5, মোট সংখ্যাটি একক কয়টা? 1 2 3টা, 1 3 5। এই জন্য আমি লিখেছি নমুনার আকার n = 3। নমুনার আকারকে n দ্বারা প্রকাশ করা হয়, আমি লিখেছি নমুনার আকার n = 3। দেখো নমুনার আকারটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে বৃহৎ নমুনা, আরটি হচ্ছে ক্ষুদ্র নমুনা। তো বৃহৎ নমুনা আর ক্ষুদ্র নমুনা কোনটা কাকে বলে সেটাও আমাদের জানতে হবে। তোমরা দেখো যে বৃহৎ নমুনা আর ক্ষুদ্র নমুনাটা কোনটা। আমি এখানে লিখেছি যে বৃহৎ নমুনার ক্ষেত্রে n is greater than 30। তার মানে নমুনার আকার যদি 30 এর চেয়ে বড় হয়, আমি আবার বলছি নমুনার আকার যদি 30 এর চেয়ে বড় হয় সেই নমুনাটাই হচ্ছে বৃহৎ নমুনা। আমি আবার বলছি নমুনার আকারটা যদি 30 এর চেয়ে বড় হয় সেটাই হচ্ছে বৃহৎ নমুনা। এই জন্য লিখেছি n is greater than 30। আর ক্ষুদ্র নমুনা হচ্ছে নমুনার আকার যদি 30 এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে সেটা হচ্ছে ক্ষুদ্র নমুনা। নমুনার আকার যদি 30 এর চেয়ে সমান অথবা ছোট হয় সেটা হচ্ছে ক্ষুদ্র নমুনা। তাও তোমরা বৃহৎ নমুনা এবং ক্ষুদ্র নমুনা সম্পর্কে আশা করি বুঝে গেছো। তো এরপরে আমাকে একটু বোর্ডটা মুছতে হবে। ডিয়ার স্টুডেন্টস,
এরপরে আমরা যে টপিকসটা পড়বো সেটার নাম হচ্ছে সুমারি জরিপ ও আরেকটা নাম হচ্ছে নমুনা জরিপ। এই দুইটা কি আমরা দেখব। দুইটা জিনিস আমরা লিখলাম, একটা নাম হচ্ছে সুমারি জরিপ আর একটা নাম হচ্ছে নমুনা জরিপ। এই সুমারি জরিপ এবং এই নমুনা জরিপটা কি সেই জিনিসটা আমরা দেখব। প্রথমে চলে আসি, সুমারি জরিপটা কি? যে জরিপ কার্যে সমগ্রকে প্রত্যেকটি একক বা উপাদান, সুমারি জরিপের কার্যে যে জরিপ কার্যে সমগ্রকে প্রত্যেকটি উপাদান হতে তথ্য সংগ্রহ করা হয়। তার মানে আমি একটু আগে একটা ডাইসের উদাহরণ দিয়েছিলাম, মানে একটি ছক্কার উদাহরণ দিয়েছিলাম যেখানে 1 2 3 4 5 6 এই 6টা জিনিস ছিল। তো এই সুমারি জরিপের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং তোমরা জানো যে নমুনা জরিপটা হচ্ছে কি, আমরা সুমারি জরিপটা আবার একটু বলছি যে এই সুমারি জরিপের ক্ষেত্রে সমগ্রকে প্রত্যেকটা উপাদান থেকে তথ্য নেওয়া হয়। কিরকম কি কি কাজে ব্যবহার করা হয় দেখো, চলে আসি। ব্যবহার করা হচ্ছে প্রধানত আদমশুমারি, কৃষি শুমারি, স্বাস্থ্য শুমারি। তোমরা জানো যে যখন আমরা এটাকে আরেকটা জিনিস মনে রাখবে, এটাকে ইংরেজিতে সেন্সাস সার্ভে বলা হয়। তার মানে যখন আমরা আদমশুমারি করে থাকি, তোমরা জানো যে 10 বছর পর পর আদমশুমারি হয়। 2011 হয়েছিল, 2021 হবে। এই 10 বছর পর পর যে আদমশুমারিটা হয়, এই আদমশুমারিটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং প্রত্যেকটা মানুষের তথ্য সংগ্রহ করা হয়। এই জন্য তার মানে কি, তুমি যদি টোটাল দেশটাকে একটা সমগ্র ধরো বা টোটাল দেশের জনসংখ্যাটাকে একটা সমগ্র ধরো, তাহলে এই যে টোটাল দেশের মানুষগুলো হচ্ছে এখানে নমুনা সমগ্রকের উপাদান। তাহলে সমগ্রকের প্রত্যেকটা উপাদান থেকে যখন তুমি তথ্য নিচ্ছ সেটা হচ্ছে সুমারি জরিপ। আমরা একটা উদাহরণ দিতে পারি যে আদমশুমারি, অন্যান্য উদাহরণগুলো দেখবে কি কি আছে, কৃষি শুমারি আছে, স্বাস্থ্য শুমারি আছে, এগুলো এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো নমুনা জরিপ। এই নমুনা জরিপটা কি দেখো, যদি কোনো এলাকার লোক, এখানে বলা হয়েছে যে জরিপ কার্যে কোনো সমগ্রকের সবগুলো উপাদানকে গণনা না করে জাস্ট স্যাম্পল নিয়ে কাজ করা হয়, শুধুমাত্র নমুনা নিয়ে কাজ করা হয়। নমুনা কি একটু আগে তোমাদের বলেছি যে আমি সেখানে একটু আগে যে লিখেছিলাম যে 135 বেজোড় সংখ্যার সেটটাকে নমুনা হিসেবে নিয়েছিলাম। তাহলে ওখানে 135 টোটালটা দিয়ে যদি আমি কাজ করি, শুধু 135 আর বাকি যে 246 ছিল সেটাকে যদি বাদ দেই, তার মানে শুধুমাত্র নমুনা নিয়ে কাজ করি, শুধুমাত্র নমুনা থেকে স্যাম্পল কালেক্ট করি, তখন সেটা হবে নমুনা জরিপ। উদাহরণস্বরূপ তুমি দেখো যে বলা হয়েছে যদি কোনো এলাকার লোকদের মাথাপিছু আয় সম্পর্কে জানতে, সেখানে দেখো যদি কোনো এলাকার লোকদের মাথাপিছু আয় সম্পর্কে জানতে সেখানকার সমস্ত লোকের মধ্যে কিছু সংখ্যক লোকের মাথাপিছু আয় আমরা কালেক্ট করি, তাহলে সেই এলাকার একটা এস্টিমেটেড আমরা করতে পারবো যে সেই এলাকার এভারেজ মানুষের মাথাপিছু আয়টা কত। তাহলে এইসব কাজে হচ্ছে নমুনা জরিপটা, আমরা স্যাম্পল সার্ভেটা আমরা ছোট ছোট কাজের জন্য আমরা ইউজ করে থাকি। ওকে, তো এখানে সুমারি জরিপ এবং নমুনা জরিপের সুবিধা অসুবিধা আছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই সুবিধা অসুবিধাগুলো বই থেকে নিজেরা একটু পড়ে নিবে। এরপর আমরা চলে যাচ্ছি পরের অংশে। দেখি আমি পরের অংশে কি আছে। হ্যাঁ, পরের অংশে আছে যে আমাদের পাঠ 8.4 আছে নমুনাজ ত্রুটি। নমুনাজ ত্রুটিটা কি আমরা একটু দেখি। আমি সুমারি জরিপ এবং নমুনা জরিপটা মুছে দিচ্ছি। নমুনাজ। ডিয়ার স্টুডেন্টস, এই নমুনাজ ত্রুটি ইংরেজিটা খুব সুন্দর, স্যাম্পলিং এরর, খুব সুন্দর। আমরা যারা স্ট্যাটিস্টিক্স এর লোক আছে তাদের কাছে খুবই পরিচিত একটা সাউন্ড, স্যাম্পলিং এরর। তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্স একটা কথা আছে যে ম্যাক্সিমাইজ ইউর ফেইথ, মিনিমাইজ ইউর এরর। তার মানে হচ্ছে তোমার বিশ্বাসটাকে বাড়াও, তোমার দুর্বলতা বা এরর গুলোকে মিনিমাইজ করে দাও। এই কথার ভিত্তিতে আমি চলে আসছি আর এখনের যে টপিক সেটা হচ্ছে নমুনা ত্রুটি। আমি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করছি যে নমুনা ত্রুটিটা কি, আমি পাঠ্য বই থেকে পড়ছি। কোনো একটি সমগ্র সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ত্রুটি নমুনায়নের মাধ্যমে ঘটে থাকে তাকে নমুনা ত্রুটি বলে। আবার আমি বলছি যে কোনো একটি সমগ্র সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে নমুনাগুলো নেওয়া হয় বা যে নমুনাগুলো সিলেক্ট করা হয়, সেই নমুনার মধ্যে যে ত্রুটিগুলো হয় সেটাকে নমুনা ত্রুটি বলা হয়ে থাকে। বলা হয়েছে নমুনার সমগ্রকের একটি প্রতিনিধিত্বকারী অংশ থেকে তথ্য সংগ্রহ করা হয় বলে নমুনার মান ও পরামিতির মধ্যে যে ব্যবধান পরিলক্ষিত হয়। আমরা যদি এই ক্ষেত্রে দেখো যে কোনো সমগ্রকের পরামিতিটাকে ধরলাম হচ্ছে, পরামিতিটাকে ধরলাম থিটা।
এবং নমুনাজ মান, নমুনাজ মানটাকে ধরলাম হচ্ছে থিটা এস্টিমেট বা থিটা ক্যাপ। আমি কি লিখলাম যে আমরা একটা কোন সমগ্রকের পরামিতি ও নমুনা পরামিতি ধরলাম থিটা এবং হচ্ছে সেটার কি সেটা নমুনাজ মান হচ্ছে একটু আগে পড়িয়েছি, নমুনাজ মান ধরলাম হচ্ছে থিটা এস্টিমেট অথবা থিটা ক্যাপ, এইটা আমরা ধরলাম। তার মানে যখন আমরা এই থিটা এবং থিটা এস্টিমেটের মধ্যে, তার মানে থিটা মাইনাস থিটা এস্টিমেট বা থিটা ক্যাপ, এইটার মধ্যে যে পার্থক্যটা আছে, এই থিটা মাইনাস থিটা এস্টিমেটের মধ্যে যে পার্থক্যটা আছে, এর মূল্য দেওয়া আটকে দাও, এই পার্থক্যটা আছে বা ব্যবধানটা আছে, এই ব্যবধানটাই হচ্ছে নমুনা, সরি এই ব্যবধানটা হচ্ছে স্যাম্পলিং এরর বা হচ্ছে নমুনা ত্রুটি। আমি আবার বলছি যে সমগ্রকের পরামিতি থিটা, যদি সমগ্রকের পরামিতিকে এটাকে থিটা বলা হয়, থিটা বলা হয় এবং থিটা ধরা হয়, এবং নমুনাজ মানটাকে যদি আমরা থিটা এস্টিমেট ধরি, তাহলে এই থিটা এবং থিটা এস্টিমেটের মধ্যে যে ব্যবধানটা আছে, যে দূরত্বটা আছে, এই দূরত্বটাই হচ্ছে নমুনাজ ত্রুটি বা স্যাম্পলিং এরর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এরপরে আমাদের আছে নমুনাজ ত্রুটির কারণ, কিছু কারণ রয়েছে। দেখো এখানে আমি কারণগুলো একটু নাম উল্লেখ করে দিচ্ছি। ত্রুটিপূর্ণ নমুনায়ন পদ্ধতি, তুমি যে স্ট্যাটিস্টিক্সে অনেকগুলো নমুনায়ন পদ্ধতি আছে, হ্যাঁ, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এরকম বিভিন্ন নামে আছে, সেগুলো তোমাদের এই ইয়াতে নাই, টুকটাক আছে, সেগুলো আমরা আলোচনা করব। সেই নমুনায়ন পদ্ধতিটা যদি সিলেক্ট করতে, এক একটা ক্ষেত্রে এক একটা নমুনায়ন পদ্ধতি ব্যবহৃত হয়, সেটা যদি সিলেক্ট করতে তোমাদের যদি ভুল হয়, সেক্ষেত্রে নমুনায়ন ত্রুটি হতে পারে। এরপরে চলে আসি ত্রুটিপূর্ণ নমুনাজ মান। তারপরে এই যে স্ট্যাটিস্টিক্স নমুনাজ মান, থিটা এস্টিমেটটা যদি ত্রুটিপূর্ণ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে হতে পারে তথ্য বিশ্ব মানের অসামঞ্জস্যতা থাকতে পারে, নমুনার আকার, নমুনার রেকর্ড ইত্যাদি হতে পারে। এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে, এমসিকিউ এর জন্য লাগবে। আমি চলে আসছি এরপরে, চারের পরে চলে আসে দেখো নমুনা ত্রুটি হ্রাসের উপায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যে এই যে নমুনা ত্রুটিটা আছে, এই নমুনা ত্রুটিটা কিভাবে হ্রাস করতে পারবো। তার মানে আমি একটা কথা ফার্স্টে বলে নিয়েছি যে ম্যাক্সিমাইজ ইউর ফেইথ, মিনিমাইজ ইউর এরর। তার মানে তুমি কিভাবে তোমার যে ত্রুটিটা আছে সেটা মিনিমাইজ করতে পারবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। এই ত্রুটিটাকে মিনিমাইজ করার জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের নমুনার আকার বৃদ্ধি। ম্যাক্সিমাম টাইম এমসিকিউ এ আসে, ভালো করে দেখবে যে নমুনার আকার বৃদ্ধি করলে কি হয়, নমুনার ত্রুটি হ্রাস পায়। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ভালো করে মনে রাখবে যে নমুনার ত্রুটি হ্রাসের উপর প্রধান কারণ হচ্ছে নমুনা আকার বৃদ্ধি, এটা অপশনে বেশি থাকে। এছাড়া আছে সঠিক নমুনায়ন পদ্ধতি ব্যবহার, সঠিক নমুনাজমান ব্যবহার, সমগ্রকের সঠিক সীমা নির্ধারণ, এগুলো একটু মনে রাখবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। তবে ফার্স্ট এটা বেশি এসে থাকে। এরপরে চলে আসি নন স্যাম্পলিং এরর। তার মানে নমুনাজমান ত্রুটি ছাড়া আরো কিছু ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিটা আমরা আলোচনা। আর এখন আমরা আসি নন স্যাম্পলিং এরর কি, সেটা আমরা একটু দেখি। নন স্যাম্পল এররের মানে হচ্ছে অনমুনাজমান ত্রুটি। হ্যাঁ, অনমুনাজমান ত্রুটি আমি একটু দেখি। অনমুনাজমান, দেখো আমি লিখেছি যে আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে অনমুনাজ ত্রুটি লিখেছি, নন স্যাম্পলিং এরর, অনমুনাজমান ত্রুটি। এটা অ্যাকচুয়ালি এখানে লিখেছি হচ্ছে অনুমান কি অনুমনাজ ত্রুটি, হ্যাঁ, মানে অনুমনাজ ত্রুটি লিখেছে, এটা আসলে অনুমনাজ মান ত্রুটি আর কি, যেটাকে আমরা বলি যে অনুমনাজ ত্রুটিটা কি আসলে। এই যে অনুমনাজ মান ত্রুটি বা নমুনাজ মান আগে দেখেছি, এখন অনুমনাজ মান আর কি, ওইটাই অনুমনাজ মান ত্রুটি বা নন স্যাম্পলিং এররটা, সেটা আমরা একটু আলোচনা করব। দেখো কি এই জিনিসটা। তার মানে আমি একটু আগে বলেছিলাম যে নমুনাজ মান ত্রুটি ছাড়া যে যদি আরো কিছু ত্রুটি ঘটে থাকে, সেটা হচ্ছে অনুমানাজমান ত্রুটি। আমি একটু দেখি পাঠ্য বই থেকে বলা হয়েছে নমুনাজ ত্রুটি ছাড়াও একটি নমুনা পরিমাপ অন্য যেসব ত্রুটি থাকে বা একটি নমুনা অন্য যে সকল ত্রুটি দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেটার নামই হচ্ছে অনুমানাজমান ত্রুটি। অনুমানাজমান ত্রুটিটা কেন ঘটে থাকে দেখো এখানে বলা হয়েছে। প্রথমত আছে যে উত্তরদাতা বা রেসপন্ডেন্ট অথবা তথ্য সংগ্রহকারীর তথ্য ভুল করলো। একজন রেসপন্ডেন্ট গেল যে একটা মেম্বার একটা ফ্যামিলির কাছ থেকে আদর্শবাড়ির ক্ষেত্রে যে বলা হলো যে এই ফ্যামিলিতে কয়জন পুরুষ আছে, তো যে লোকটা ইনফরমেশন দিয়েছে সে একটু তথ্য সংগ্রহকে লজ্জা পেয়ে, সে যদি একজন মহিলা হয় তাহলে যদি সে লজ্জা পেয়ে বা যে কোনো কারণে সে বলে দিল যে আমার এখানে 3 জন পুরুষ আছে, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল হচ্ছে 2 জন, এটা হতে পারে।
এরপর হতে পারে তথ্য সংগ্রহকারী বলেছে উনি ঠিক দুইজন লিখেছে ফেলেছে তিনজন, সেটা তথ্য সংগ্রহকারী ভুল হতে পারে। এরপর আসতেছে উত্তরহীনতা। কিছু কিছু সেন্সিটিভ টপিকস আছে যেগুলো উত্তর দিতে চায় না মানুষ, যে আপনার বাচ্চা কাচ্চা কজন। ওনার দেখা গেছে যে একটা ফ্যামিলিতে বাচ্চা আছে 7 জন, তো উনি একটা মহিলাকে যদি কোয়েশ্চেন করা হয় তো সেই ক্ষেত্রে উনি দেখা যায় একটু লাজুকতা ফিল করে, তখন উনি একটু লজ্জা পায়, যে উনি দেখা যাচ্ছে যে উনি উত্তরই দেয় নাই কোয়েশ্চেনের, তো উত্তরহীনতা একটা অপশন হতে পারে। তারপরে আছে জরিপের পরিপূর্ণ পরিকল্পনা, ত্রুটিপূর্ণ পরিকল্পনা। একটা জরিপ করার আগে কিছু পরিকল্পনা, কিছু স্ট্যাটিস্টিক্যাল নিয়ম ফলো করতে হয়, সেই নিয়মটা যদি ফলো না করে সেক্ষেত্রে হতে পারে তথ্য বিশ্লেষণ বা ব্যাখ্যায়নের কাজ। এছাড়া এই যে একটা নমুনার কালেকশনের ক্ষেত্রে যে এছাড়া নমুনা ত্রুটি ছাড়া যেসব ত্রুটি ঘটে থাকে সেটা হচ্ছে অনমনস্মান ত্রুটি ঘটে থাকে। তো অনমনস্মান ত্রুটির কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো তোমরা একটু দেখে নিবে ভালো করে। আমি আর সেই কারণগুলো নিয়ে আলোচনা করছি না, আমি এর পরের টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, এর পরের টপিকটা হচ্ছে অনুমান ত্রুটি হ্রাসের উপায়। এর পরের ত্রুটি এটা হচ্ছে 6 নম্বর পেজে যেটা আছে, অনুমান ত্রুটি হ্রাসের কি কি উপায় রয়েছে। আমি একটু বলে দিচ্ছি। যথাযথ নমুনার কাঠামো নির্মাণ, দক্ষ জনশক্তি নিয়োগ, প্রশ্নের মাধ্যমে প্রাক জরিপ। আচ্ছা দেখো, প্রাক জরিপ একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রাক জরিপটা কি? প্রাক জরিপটা কি? এটা অনেক সময় দেখা গেছে কি ওই যে তোমাদের জ্ঞানমূলক কোয়েশ্চেনে দিয়ে দেয় প্রাক জরিপটা কি। তো আমি বলছি যে প্রাক জরিপ, দেখো মূল জরিপের পূর্বে প্রাক জরিপ পরিচালনা করে জরিপ কাজে ত্রুটি চিহ্নিত করে তা দূর করার উপায় বের করা হয়। প্রাক জরিপ হচ্ছে তুমি একটা বড় কাজ করতে যাচ্ছ। ধরো তুমি একটা এলাকার চাকরিজীবী সংখ্যা বের করতে যাচ্ছ। তুমি কি করলা, যে আমি এরর গুলাকে কমিয়ে ফেলবো, মিনিমাইজ করব, এই জন্য আমি কি করলাম, একটা ছোট আগে একটা জরিপ করে নিলাম। এই জরিপটা করে নিলে আমার তখন কাজ করতে এরর গুলো কমে যাবে। এটা হচ্ছে প্রাক জরিপ। এরপর আছে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ইত্যাদি আছে। তো এই হচ্ছিল আমাদের এই টপিকস গুলো। এরপর আমাদের নতুন একটা টপিক, যে নমুনায়ন বা স্যাম্পলিং। আমাদের যে চ্যাপ্টারটার নাম সেটা কি, আসলে আমরা অলরেডি বলে ফেলেছি নমুনায়ন কি। তবু তোমাদের পাঠ্য বই আলোকে বলছি যে কোনো তথ্য বিশ্ব বা সমগ্র হতে নমুনা নির্বাচনের যে পদ্ধতি আছে, আমি আবার বলছি, কোনো তথ্য বিশ্ব হতে বা সমগ্র হতে নমুনা নির্বাচনের যে পদ্ধতি আছে তাকে নমুনায়ন বলা হয়। এরপরে নমুনায়নের কিছু সুবিধা অসুবিধা। যে একটা উদাহরণ, এখানে খুব সুন্দর একটা উদাহরণ আছে, আমার খুব ফেভারিট একটা উদাহরণ, যে একটি ভাত যদি যারা রান্না করে আমাদের বাসায়, মা বোনেরা বা আমাদের যারা ভাত রান্না করে, তারা কিন্তু ভাতটা কি ফুটেছে কিনা, মানে খাওয়ার উপযোগী হয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রত্যেকটা ভাত কিন্তু চেক আউট করতে হয় না। তারা কি করে, যেখানে একটা ভাত বা দুটো ভাত নিয়ে চেক আউট করে। এই যে প্রসিডিউরটা, এটা হচ্ছে ওয়ান টাইপস অফ স্যাম্পলিং। তুমি ভাতটাকে খাওয়ার উপযোগী করেছো কিনা, হয়েছে কিনা, সেটার জন্য তুমি নির্দিষ্ট একটা বা দুটো ভাত নিয়ে সেই নমুনাটা টেস্ট করলা। এই যে পরিকল্পনাটা, এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে নমুনায়ন। আশা করি বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এই টপিকসটা নিয়ে এখনই এখানে ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি। এরপরে আরো কয়েকটা ক্লাস আসবে, তোমরা ক্লাসগুলো খুব ভালো করে দেখবা। আশা রাখি নমুনায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।